Good day everyone, I'm Mohammad Riyadul Islam Rifat and currently I'm finishing my MBA at the Institute of Business Administration, Dhaka University. আজকের ভিডিওটা একটু পার্সোনাল হবে কারণ টিপিক্যালি আমি যখন কোনো শর্টস বা লং ভিডিও আপলোড করি তার আগে আমি আমার পার্সোনাল অ্যান্ড আমার ব্যাচমেট বা আমার সিনিয়র যারা আছে এমনকি জুনিয়ররা তাদের কাছ থেকে পাওয়া বিভিন্ন সোর্স থেকে ডেটা কালেক্ট করে তারপর আমার কাছে যেটা বেস্ট মনে হয় সেটা শেয়ার করি অ্যান্ড আমার অ্যাডভাইসগুলো টিপিক্যালি দে আর বেসড অন দ্যাট। বাট আজকের ভিডিওতে আমি ট্রাই করব নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করার স্টেপ বাই স্টেপ আমি নিজে কী কী কাজগুলো করেছি অ্যান্ড আই থিঙ্ক ইউ গাইস উইল বি এবল টু রিলেট টু ইট আ লিটল মোর। কারণ দেখা যায় আমরা একটা ভিডিওতে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে যেগুলো পড়ি বা শুনি সেগুলো আমরা পারফেক্টলি ফলো করতে পারি না অ্যান্ড উই থিঙ্ক দ্যাট মেবি আমার কোনো একটা জায়গায় আমার হয়তো কোনো কমতি আছে বা আমি কোনো একটা কাজ ঠিক মতো করতেছি না। বাট আমার স্টেজগুলো শুনলে হয়তো আপনারা বুঝবেন যে মেবি ইউ আর গোয়িং থ্রু দ্য সেম থিংস যেগুলো দিয়ে আমিও গিয়েছি অ্যান্ড মেবি ইউ আর অ্যাট এ বেটার স্টেজ। সো আই হোপ দিস ভিডিও হেল্পস। প্রথমে আসি প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে। আমার কোনো ধরবাধা প্রিপারেশন স্ট্র্যাটেজি ছিল না। মাই ব্রাদার হি ওয়াজ ইন দ্য MBA ব্যাচ, সো ওর দেখা দেখি আমি কিছুটা অলরেডি ইন্সপায়ার্ড ছিলাম যে আমি MBA এর জন্য ট্রাই করব। সো ওর কাছ থেকে আমার কিছু রিসোর্স নেওয়া ছিল। ইনিশিয়াল লেভেলে আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে আমার ভাইয়ের কাছ থেকে ব্যালেন্স SAT এর ওয়ার্ড লিস্টটা নিই আর একই সাথে দেখা যায় যে মেন্টরসের ম্যাথ কোয়েশ্চেন ব্যাংক, ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক এগুলো আমার কাছে ছিল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লেকচার নোটস। বাট আমি আমার BBA শেষ বছরে শুধু দেখা যায় ব্যালেন্স SAT এর ওয়ার্ড লিস্টটাই শেষ করি আর একই সাথে আমার যেহেতু ইংলিশের প্রতি একটা আলাদা স্পেস ছিল মনে হয়, সো মেন্টরসের ইংলিশ কোয়েশ্চেন ব্যাংকটা আমি 2বার অন্তত শেষ করে ফেলি। সো আই ওয়াজ ভেরি গুড অ্যাট দ্যাট টাইম। এখানে আমার এটাও বলে নিতে হয় যে আমি কোয়েশ্চেন ব্যাংকটা সুন্দরভাবে শেষ করতে পারলেও ভোক্যাবটা আমার ভালোভাবে শেষ হয়নি। দোজ অফ ইউ যারা এই মুহূর্তে ভোক্যাবটা প্রপারলি শেষ করা ট্রাই করছেন, ইউ গাইজ উইল নো। হয়তো দেখা যাবে যে একটা ওয়ার্ড আজকে মনে আসছে বা আজকে আপনি সেটা খুব ভালো মতোই পারছেন, ইউ নো এভরিথিং অ্যাবাউট দ্যাট ওয়ার্ড, বাট 2 দিন পরে দেখা যাবে সেটা ভুলে যাচ্ছেন। আর কিছু কিছু ওয়ার্ড আমার এমনও হয়েছে যে আমি এক সপ্তাহ হয়তো একদিন পড়ছি বাট আফটার গিভিং ইট সো মাচ এফোর্ট সেটা আমার মনে থাকতো না। সো ইফ ইউ আর গোয়িং থ্রু দ্যাট দেন ডু নো দ্যাট ইটস কমন। আমার প্রিপারেশনের অ্যাকচুয়াল ফেজটা শুরু হয় অ্যারাউন্ড জুন অর জুলাই, অলদো আমি জানুয়ারি মাস থেকেই ঢাকায় ছিলাম। বাট আফটার কনসাল্টিং উইথ মাই ব্রাদার আমি ডিসাইড করি যে আমি জানুয়ারি মাসে ভর্তি হব না, কারণ ওই সময় ভর্তি হলে দেখা যেত এক্সামের আগেই আমার কোচিংটা শেষ হয়ে যেত অ্যান্ড এটা একটা চান্স ছিল যে আমি সবকিছু শেষ করার পরে ইনাফ এনার্জি পেতাম না বা থাকতো না যে আমি এক্সামের আগেও পুরো রিজাল্টটা ধরে রাখবো। অ্যান্ড দোজ অফ ইউ যারা অনেকদিন যাবত প্রিপারেশন নিচ্ছেন তারা জানেন যে ইনিশিয়াল মান্থগুলোতে আপনার এফোর্টটা সবচেয়ে বেশি থাকে। তো আমি চাচ্ছিলাম এমন একটা টাইমে শুরু করতে যে আমি কেবল সবকিছু শেষ করেছি, আমার রিভাইজটা প্রপার একটা স্টেজে আছে, এই সময় সাথে সাথে এক্সামটা শুরু হচ্ছে যেন আমার তার আগে শরীরটা ছেড়ে দেওয়ার বা আমার মানসিক যে স্ট্রেংথটা আছে সেটা ডিমিনিশ হওয়ার কোনো চান্স না থাকে। লাইক মাই ব্রাদার আমি মেন্টরসের বনানী ব্রাঞ্চে ভর্তি হই। এখন অনেকেই বলতে পারেন বা ভাবতে পারেন যে কোচিং এ ভর্তি হওয়াটা কতটা ইম্পর্টেন্ট, অ্যান্ড টু দেম আই উইল সে আপনি যখন একটা প্রপার কোচিং এ ভর্তি হবেন, অ্যান্ড আমি আবার বলছি প্রপার কোচিং, কারণ এমন হতে পারে যে একটা নির্দিষ্ট কোচিং সেন্টারের কোনো একটা নির্দিষ্ট ব্রাঞ্চ আছে যেখানে আপনার সাথে যারা ভর্তি হচ্ছে তাদের হয়তো কম্পিটিশন লেভেলটা অত বেশি হাই না। সো ইউ নিড টু ফাইন্ড আ কোচিং, ইফ ইউ নিড টু ফাইন্ড আ কোচিং যেখানে আপনার এমন মানুষ ভর্তি হবে যারা আপনাকে খুব বেশি কম্পিটিশন দিচ্ছে বা যাদের পাশে থেকে আপনি বুঝতে পারছেন যে আপনার উইকনেসগুলো কোথায়, অ্যান্ড দ্যাট উইল হেল্প ইউ মোর দ্যান ইউ ক্যান ইমাজিন। কারণ দেখা যায় যে আমরা অনেক সময় ভাবি যে আচ্ছা দিস লেভেল অফ এফোর্ট ইজ ইনাফ, বাট আপনি যখন দেখবেন যে সেকেন্ড টাইমার্স, থার্ড টাইমার্স অথবা আপনার সাথে ফার্স্ট টাইমার্স যারা আছে তারা আপনার থেকে 2 বা 3 গুণ বেটার, ওদের অলরেডি সিলেবাস সবকিছু শেষ অ্যান্ড দে হ্যাভ এভরিথিং গোয়িং ফর দেম, তখন আপনার এফোর্টটা বেড়ে যায়। অ্যান্ড দিন শেষে আপনার একটা মনে রাখতে হবে যে ইউ হ্যাভ টু ট্রাই ইউর হার্ডেস্ট, আর এটাই গোল রাখা উচিত যে আমি প্রথমবারই টিকে যাবো। ইউ নেভার নো, এমন হতে পারে যে আপনাদের মধ্যে কেউ সেকেন্ড টাইম বা থার্ড টাইমেই টিকবে, কিন্তু ওই গোল তো রাখা যাবে না। অ্যান্ড হ্যাভিং আ প্রপার এনভায়রনমেন্ট হেল্পস ইউ অলট। আর একই সাথে আপনি যখন একটা কোচিং এ ভর্তি হবেন দেখা যাবে যে আমাদের মধ্যে অনেকেই প্রিপারেশন স্টেজে একটু আইসোলেট করে নিজেদেরকে। সো কোচিং এ যদি আপনার আশেপাশে আপনার সাথে সেম প্রিপারেশন নিচ্ছে এমন মানুষ থাকে, আপনি তাদের সাথে কথা বলে নিজের অনেক প্রবলেমস বা সিমিলার ইস্যুস এগুলোর সলিউশন পাবেন দ্যাট ইউ প্রবাবলি কান্ট ডু উইথ আদার পিপল। টিপিক্যালি আমরা যখন প্রিপারেশন স্টেজের কথা ভাবি আমাদের মাথায় থাকে ম্যাথ,
ইংলিশ, অ্যানালিটিক্যাল অ্যান্ড রিটেন। কিন্তু আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম আমার 90% ফোকাস ছিল ম্যাথের উপর, কারণ আই ওয়াজ অলরেডি গুড অ্যাট ইংলিশ অ্যান্ড অ্যানালিটিক্যাল পার্টটা মোটামুটি ম্যাথ আর ইংলিশ কভার করলে অনেকটাই হয়ে যায়, বাট ম্যাথে আমি কিছুটা কাঁচা ছিলাম। সো যে টাইমে দেখা যায় মানুষ 3টা সাবজেক্ট আনার ট্রাই করতো, সেই পুরোটা টাইম আমি ম্যাথের উপর ফোকাস করার সুযোগ পেয়েছিলাম, অ্যান্ড দ্যাট গেভ মি মাচ মোর অফ অ্যান ইজি ওয়ে আউট দ্যান মোস্ট পিপল। সো আপনাদের মধ্যে যদি কেউ হয়ে থাকেন যে আপনার মনে হচ্ছে 3টা সাবজেক্ট একসাথে টানা একটু টাফ, দেন ইউ আর রাইট। 3টা সাবজেক্ট প্রপার লেভেল একসাথে টানা একটু টাফ। ম্যাথ প্রিপারেশনের সময় আমি তেমন কোনো ট্রিক ইউজ করিনি, অ্যান্ড অলদো ইট মাইট বি আ লিটল সারপ্রাইজিং, আমি জাস্ট মেন্টরসের ম্যাথ কোয়েশ্চেন ব্যাংকটার উপরেই বেশি ফোকাস করেছিলাম। দে হ্যাড দেয়ার লেকচার নোটস অ্যান্ড আই সলভ দেম অ্যাজ ওয়েল, কিন্তু আমার মেইন ফোকাসটা ছিল হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করার প্রতি। এই কোয়েশ্চেন ব্যাংকটা বাদে আমি এছাড়া যে অন্যান্য প্রিভিয়াস কোয়েশ্চেনের যেসব গাইড বুকস থাকে বা যাই থাকে, আই ডি নট রিয়েলি লুক অ্যাট দোজ। অ্যাজ লং এজ আপনার বেসিকটা ক্লিয়ার, ইউ ক্যান ডু অলমোস্ট এনি ম্যাথ। আর এমন হবে না যে আপনার প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করার মধ্য দিয়ে আপনি খুব কমন পেয়ে যাবেন। আমি প্রথমে খাইরুস বেসিক ম্যাথটা ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু দেখার পর যে এটা এক্স্যাক্টলি কতটুকু বড় আর কতটুকু ইন ডেপথ, আমি বুঝতে পারি যে আইবিএ প্রিপারেশনের জন্য খাইরুস বেসিক ম্যাথ শেষ করাটা কাইন্ড অফ অ্যান ওভারকিল। সো আমি যেটা করি, আমি জাস্ট ম্যাথ কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করি, আর একই সাথে প্রত্যেকবার যখন আমি একটা অনুশীলনী শেষ করতাম আমি দাগিয়ে রাখতাম যে কোন ম্যাথগুলো আমি পরবর্তীতে রিভাইজ দিব। সো দেখা যেত হয়তো একটা 30 কোয়েশ্চেন অনুশীলনীর যখন আমি রিভাইজ দিতাম তখন আমি 10টা বা 7টা 8টা রিভাইজ দিতাম। সো দ্যাট মেড মাই রিভিশন স্টেজ রিয়েলি স্মুথ, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি নিজের আন্ডারস্ট্যান্ডিং গ্রো করার চেষ্টা করি। একটা ম্যাথ আপনাকে কোচিংয়ে যে সিস্টেমে দেখাচ্ছে, আপনি যদি তার বাহিরে কোনো সিস্টেমে করতে না পারেন, অ্যান্ড ইফ দ্যাট স্ট্যান্ডস ট্রু ফর অল ম্যাথস, যে আপনি কোনো ম্যাথই আপনার কোচিংয়ে দেখানো সিস্টেমের বাইরে করতে পারেন না, তার মানে হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ে একটা ল্যাকিং আছে, অ্যান্ড ইউ শুড রিয়েলি লুক ইনটু ইট। যতক্ষণ পর্যন্ত দেখা যাবে যে আপনি ম্যাথটা ফুললি বুঝছেন, তখন আপনি নিজের মনের মতো বা আপনার সাথে যায় এমন অনেকগুলো ট্যাকটিক্স বানাতে পারবেন। আই হ্যাড আ পার্সোনাল নোট, যেটা আমি প্রত্যেকটা চ্যাপ্টারের উপর বানিয়েছিলাম, যেটা আমি বাদে হয়তো কেউই বুঝবে না যে ওখানে লেখা কি, বাট অ্যাট দ্য সেম টাইম ওই নোটগুলো আমাকে আমার ম্যাথের স্পিড বাড়ানোর জন্য অনেক হেল্প করেছে। নাও লেটস কাম টু ইংলিশ। ইংলিশ আমার অলওয়েজ স্ট্রং সাইড ছিল, বাট অ্যাট দ্য সেম টাইম আইবিএ প্রিপারেশন নেওয়ার সময় আমার প্রথমবারের মতো গ্রামার শেখা লাগে। এর আগে আমি সারা জীবন জাস্ট গ্রামার না শিখে ইংলিশ এক্সামগুলো দিয়ে পার পেয়ে গিয়েছিলাম, অ্যান্ড আই ডিড ওয়েল অ্যাজ ওয়েল। আপনাদের আমার যে ওপিনিয়নটা সেটা হচ্ছে যে কেউ যদি ভাবে সে ইংলিশে ফ্লুয়েন্ট বলে এক্সামে ভালো করবে, সে ভালো করতে পারবে না, সেটা চান্স আসলে খুবই কম। কিছু মানুষ অবভিয়াসলি পারে, বাট ওয়াই উড ইউ টেক দ্যাট রিস্ক? আবার কেউ যদি ভাবে যে সে গ্রামারে ভালো তাই ইংলিশে পার পেয়ে যাবে, তাও হবে না, কারণ দেখা যাবে যে আপনার প্রত্যেকটা কোয়েশ্চেনের মাঝে, প্রত্যেকটা ইস্যুর মাঝে আপনি যদি গ্রামেটিক্যাল ওয়েতে ভুল বা ঠিক খুঁজতে যান, আপনার যে পরিমাণ টাইম লাগবে এক্সামে আপনাকে সেটা দেওয়া হবে না। সো ইউ কাইন্ড অফ নিড বোথ। আপনার এতটুকু ফ্লুয়েন্সি থাকতে হবে যে আপনি একটা প্রশ্ন পড়েই বুঝতে পারেন যে কোন জায়গায় খটকা লাগতেছে, দেন ইউ অলসো নিড টু হ্যাভ আ গ্রামাটিক্যাল সেন্স, যেন এমন হয় যে আপনার দুটো জায়গায় ইস্যু মনে হলেও আপনি গ্রামার দিয়ে বুঝতে পারেন যে আসলে কোন জায়গাটায় আপনার এররটা আছে। ইংলিশের জন্য আমি নিজে যেটা করেছি, অ্যান্ড আই উইল অলসো সাজেস্ট ইউ গাইস, যে এমন কিছু একটা পড়তে বা পড়ার হ্যাবিট করতে যেটা আপনার জন্য এন্টারটেইনিং। আমি নিজের লাইট নভেলস পড়তাম, অ্যান্ড এগুলোর কারণে আমার যেটা হয়েছে যে আমার কাছে স্পেশালি রিডিং কম্প্রিহেনশন পার্ট, যেটা বেশিরভাগ মানুষ অনেক প্রবলেম ফেস করে, রিডিং কম্প্রিহেনশনটা আমার জন্য অনেক ইজি হয়ে গিয়েছে। বিকজ টিপিক্যালি আমরা আমাদের ব্রেনের মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ, ইংলিশই ধরলাম, ইংলিশের জিনিসটা পড়ি, সেটা কি পড়ছি সেটা ব্রেনের মধ্যে রেজিস্টার হয়, তারপর সেটাকে আমরা বাংলায় ট্রান্সলেট করি, তারপর বাংলাটা ব্রেনের মধ্যে নিজেরা বুঝে তারপর কাইন্ড অফ কল্পনা করি যে আসলে হচ্ছেটা কি। সো দেখা যায় এখন যেমন আপনি আমার কথা শুনছেন, আপনার এটাকে বেশি প্রসেসের ভিতরে নেওয়া লাগছে না, কারণ আমি বাংলা বলছি, আপনি শুনে সেটা ডিরেক্টলি ইমাজিন করতে পারছেন। বাট অ্যাজ লং এজ ইউ কান্ট ডু ইট ইন ইংলিশ, তখন দেখা যাবে এক্সামে আপনার মাথায় বেশি প্রেশার পড়বে। হয়তো আপনি প্রশ্ন এখন সলিউশন করতে পারছেন, কিন্তু এটা আপনার মনে রাখতে হবে এক্সামটা আপনাকে এমনভাবেই ডিজাইন করা যেন আপনার হাতে টাইম না থাকে। সো ইফ ইউ ওয়ানা ফলো রিজিড মেথডস, যেখানে আপনি নিজের হয়তো 100% দিচ্ছেন না, জাস্ট ভাবছেন যে গ্রামার শেষ করেই পার পেয়ে যাবো বা ফ্লুয়েন্সি ঠিক করেই পার পেয়ে যাবো, দেন ইউ উইল মোস্ট ডেফিনেটলি হ্যাভ অ্যান ইস্যু। আমি অলমোস্ট আমার সব ভিডিওতেই বলি, সেটা হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত ইংলিশটাকে একটা ফর্মালাইজ ল্যাঙ্গুয়েজ হিসেবে দেখবেন, ততক্ষণ পর্যন্ত এটা আপনার প্রতি একটা বাধা হয়ে দাঁড়াবে। ফর এক্সাম্পল, আমরা বাংলা পেপার যখন পড়ি বা বাংলা বই পড়ি বা বাংলা একটা শো দেখি, তখন আমরা ভাবতে যাই না যে আচ্ছা এখন আমি বাংলা শিখবো,
বাট ইংলিশে কিছু করার সময় আপনার ব্রেনকে আপনি এই সিগন্যালটা দেন যে আচ্ছা আমি এখন একটা কাজ করতেছি, সো আপনার ব্রেন ইংলিশকে কখনো স্বাচ্ছন্দ্যভাবে নিতে পারবে না। সো ইউ আর ক্রিয়েটিং দ্য প্রবলেম। জাস্ট যেহেতু এখনও সময় আছে, ট্রাই করুন জিনিসটাকে আরেকটু স্বাচ্ছন্দ্যপূর্ণ করার। আপনার ইংলিশ জানার জন্য যে ইংলিশ পেপারই পড়তে হবে বা এমন কিছু একটা পড়তে হবে যেটা রিজিড, নট নেসেসারিলি। আমি নিজে ইংলিশ পেপার পড়েও দেখিনি। ইউ ক্যান ট্রাই টু ফাইন্ড সামথিং দ্যাট সুটস ইউ, অ্যান্ড এটা দেখা যাবে হয়তো আপনি আবার আপনার পড়ার শেষে পড়বেন, যখন দেখা যাবে আপনার আর লেখাপড়া করতে মন চাচ্ছে না, তখন আমি যেটা করতাম একটা রাইট নভেল বের করতাম, দেন ওটা পড়ে আমি মাথাটা ঠান্ডা করতাম, বিকজ আই এনজয়েড দ্যাট। নাও লেটস কাম টু দ্য অ্যানালিটিক্যাল পার্ট। অ্যানালিটিক্যাল পার্টের প্রিপারেশনটা একটু ট্রিকি, আবার একই সাথে অনেক ইজি। আপনি অনেকের কাছেই শুনে থাকবেন যে আপনাকে হয়তো এরকম বলবে যে এক্সামে 15 মার্কের মধ্যে অ্যানালিটিক্যালে 12 মার্কই তুলতে হবে, বিকজ মোস্ট পিপল ক্যান ইজিলি গেট মার্কস ইন অ্যানালিটিক্যাল। এখানে ইস্যুটা হচ্ছে যে অ্যানালিটিক্যাল পার্ট প্রপারলি করতে পারার জন্য আপনার রিজনিং এবিলিটি লাগে, অ্যান্ড ম্যাথেও ভালো হওয়া লাগে টু আ লেভেল, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু বি ভেরি গুড অ্যাট ইংলিশ। কারণ আপনাকে যে পাজলটা দেওয়া হচ্ছে বা প্রবলেমটা দেওয়া হচ্ছে সেটা যদি আপনি ঠিক মতো বুঝতেই না পারেন আপনার ইংলিশের কোনো একটা ইস্যুর কারণে, তাহলে দেখা যাবে যে ওই প্রবলেমটা আপনার সলিউশন প্রপার টাইমে প্রপারলি সলিউশন করতে পারার চান্স অনেকটা কমে যায়। সো অ্যানালিটিক্যালে ফার্স্টলি আই উড সে অ্যানালিটিক্যাল নিয়ে যদি আপনার ইস্যু থেকে থাকে, তার আগে দেখুন যে আপনার ম্যাথ বা স্পেশাল ইংলিশ নিয়ে কোনো ইস্যু আছে কিনা, বা আপনি কোয়েশ্চেনগুলো প্রপারলি বুঝতে পারছেন কিনা। আমি টু বি ভেরি অনেস্ট অ্যানালিটিক্যালের জন্য তেমন কোনো প্রিপারেশনই নেইনি। আমি তাদের প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো সলভ করিনি, আর লেকচার নোটগুলো খুব বেশি একটা না। যখন দেখা যেত যে আমি কোচিং অ্যাটেন্ড করার সময় দেখতাম যে আমার এক্সামগুলো ভালো হচ্ছে বা ওই সময়ে যে ইস্যুগুলো দিচ্ছে সেগুলো আমি সলভ করতে পারছি, আফটারওয়ার্ডস আমি সেটা বাদ দিয়ে দিই। বাট দ্য ফানি থিং ইজ, আমি যখন প্রথম কোচিং শুরু করি আমি অ্যানালিটিক্যালে খুব একটা ভালো ছিলাম না। আমি প্রশ্নগুলো ঠিক মতো বুঝতামও না, যদি আমি ইংলিশে ভালো ছিলাম, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সলভও করতে পারতাম না। ওয়ান ডে সাডেনলি আমি পারা শুরু করি। আপনাদেরকে এই স্টোরি বলার মেইন রিজনটা হচ্ছে যে পুরো জিনিসটা যে লজিকের উপর ভিত্তি করে আগাবে তা না। আপনার ব্রেন সামটাইমস হয়তো আপনাকে সারপ্রাইজ করবে, ভালোভাবে করতে পারে বা খারাপভাবেও করতে পারে, অ্যান্ড ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। আপনাদেরকে আলটিমেটলি যে দুইটা ট্রিক সাজেস্ট করবো তা হচ্ছে আইদার চেক করে দেখা যে আপনার ইমাজিনেশন কোয়ালিটি খুব ভালো কিনা, যে আপনি আপনার কল্পনার মধ্যে 7টা মানুষকে বিভিন্ন সেটে ডিফারেন্টলি বসিয়ে তারপর মনে রাখতে পারছেন কিনা যে কাকে কোথায় বসাইছেন বা তাদের মধ্যে সম্পর্কগুলো কি, বা এমন করতে পারেন কিনা যে হয়তো আমি আপনাকে 3 বা 4 লাইনের যদি একটা প্রশ্ন দিই, সেই প্রশ্নের মধ্যে ক্যারেক্টারের মধ্যে যে সম্পর্কগুলো থাকে সেগুলোকে আপনি আপনার খাতার একটা কোণায় ছোট করে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা বা চিহ্নের মাধ্যমে সাজাতে পারেন কিনা। এই দুইটা ট্যাকটিক আমি নিজেও ইউজ করেছি আর মানুষকেও ইউজ করতে দেখেছি। বাট অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলবো, কোনো কোচিং সেন্টার বা কোনো ভিডিও আপনাকে অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন এক্স্যাক্টলি কীভাবে সলভ করা লাগবে সেটা শিখিয়ে দিতে পারবে না, বিকজ ইচ কোয়েশ্চেন ইজ ডিফারেন্ট অ্যান্ড ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর ওন ওয়ে। অ্যানালিটিক্যাল কোয়েশ্চেনের মেইন যে থিমটা বা মেইন যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে দেখা যে আপনি পার্সোনালি প্রবলেম সলভিং করতে পারেন কিনা, অ্যান্ড দ্যাটস সামথিং নো ওয়ান ক্যান অ্যাকচুয়ালি টিচ ইউ। আপনাকে বাকিরা নিজেদের মেথডস দেখাতে পারে, বাট অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর ওন ওয়ে। অ্যাট দ্য এন্ড অফ টুডেজ ভিডিও আমি আপনাদেরকে আবারও বলে নিতে চাই, আজকের ভিডিওটার উদ্দেশ্য এটা না যে আপনাদেরকে কোনো অ্যাডভাইস দেওয়া বা আপনাদেরকে কোনো গাইডেন্স দেওয়া। ইটস জাস্ট টু শেয়ার যে আপনি যে প্যাথটা কল্পনা করছেন, যে রিজিডিটির মধ্যে নিজেকে নিয়ে যাচ্ছেন অ্যান্ড যে হাইটে নিজেকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করছেন, মেবি সাম ডেজ ইট মাইট নট বি দ্য ওয়ে ইউ ইম্যাজিন ইট টু বি। আপনাদের একটু পিছপা হতে হবে, আর মাঝে মধ্যে হয়তো দেখা যাবে এতটা এগিয়ে যাচ্ছেন যেটা আপনি চিন্তা করেননি। I hope your preparations are going well, and at the same time I do hope that you find this video a little relatable, and if you did like the video then do subscribe to my channel as it helps me put out more content for you guys. This is Rifat and I got the full listening.